একাধিক শব্দের মধ্যে যদি কোনো দুইটা শব্দ বা তিনটা শব্দ থাকে যাদের উচ্চারণ সেম বা প্রোনাউন্সিয়েশন সেম, অথবা তাদের স্পেলিং সেম, তাহলে সেক্ষেত্রে এই ভেরিয়েশনটা আসলে যে আমরা কোন শব্দটি চুজ করব। এক্ষেত্রে শব্দের কিছু প্রেক্ষাপট থাকে, কিছু পার্সপেক্টিভ থাকে, যে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমাদের সঠিক শব্দটি চুজ করতে হয়। যেমন আমরা এক্সারসাইজ নাম্বার 1-এ দেখেছিলাম যে সেখানে কতগুলো পার্ট ছিল। আমরা এক্সারসাইজ নাম্বার 2-তে এসে দেখছি এখানে দুইটা কন্টেন্ট বলা হয়েছে, LOAC লুজ অ্যান্ড LWSA লুজ। অনেকে এটাকে লস পড়ে থাকে, LOSA লস, বাট লস এটা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন, রং প্রোনাউন্সিয়েশন। ইটস প্রপার প্রোনাউন্সিয়েশন ইজ লুজ। এখানে একটা সরি, এখানে উচ্চারণ সংক্রান্ত একটা ট্রিক্স রয়েছে, ট্রিক্সটা একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে LOSE, এটাকে তুমি যদি বাংলায় লিখো এই শব্দটার উচ্চারণ, তাহলে কি দাঁড়াবে? কোনটা সঠিক উত্তর হবে বলো তো? স্যার ফার্স্ট এরটা। বলো। এটা 3 নাম্বারটা, লুজ। দুটি। বলো, এই যে তিনটা পয়েন্ট আমরা লিখেছি, এখানে কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক প্রোনাউন্সিয়েশন? আজকে কি ক্লাস নিবো নাকি ক্যান্সেল করবো? স্যার এমনিতে যদি আপনার সমস্যা না হয় তাহলে স্যার ক্লাস আমি মনে করি নিলে সবচেয়ে বেটার হয়। আমি ক্লাস তো নিতে কন্টিনিউ করে চাইছি তো ভালো, এখন। সবাইকে তো বলা হয়েছে। 6-7 জন নিয়ে আমি কন্টিনিউ করে যাব হোপফুলি, কিন্তু বাকিরা যারা আসছে না কারণটা ঠিক বুঝতে পারছি না। এমন স্যার তো না আমি যে আমি ক্লাসের আধা ঘন্টা আগে বলছি যে ক্লাস নিব, তা তো না। অন্তত 12 আওয়ার্স আগে তো আমি ইনফর্ম করছি আর কি গুগল ক্লাসরুমে। তো কেন আসছে না আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। কারণ এক্সট্রা ক্লাস নেওয়া, আমাদের এক্সট্রা ক্লাস নিতেই হবে আলটিমেটলি, মানে এক্সট্রা ক্লাস তারপরে যদি আবার মেকআপ ক্লাস থাকে এক্সট্রা ক্লাসের উপরে, এটা তো অতিরিক্ত প্রেশার। আজকে আমার একটা ভাইবা ছিল একটা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক ইউনিভার্সিটিতে, কিন্তু ভাইবাটা ক্যান্সেল হয়ে গেছে কালকে রাতে। এই জন্যই ওটা আমি জানার পর পরে তোমাদেরকে ইনফর্ম করছি যে কিছুক্ষণের মধ্যেই 1-1.5 ঘন্টার মধ্যে জানাইছি যে ক্লাসটা নিব। কারণ শুধু শুধু ক্লাস ক্যান্সেল করে তো লাভ নেই, বরং এটা আমাদের উপরে একটা প্রেশার বিল্ড আপ হয়ে থাকবে পরে, আবার এই ক্লাসটা রিশিডিউল করতে হবে।
ঠিক আছে, আমি কন্টিনিউ করে, যারা আসার আসবে, যারা না আসে না আসবে, তারা রেকর্ডিং দেখে নেবে তাদের ব্যাপার। স্যার আমি আবার নোটিশ গ্রুপে একটু জানিয়ে দিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের ভিতরে সবাই এসে ঠিক পড়বে। আছে, থ্যাংক ইউ। এলো এসি, এই শব্দটার উচ্চারণ কোনটা সঠিক বাংলায় যদি আমরা বলি? কিছুটা কনফিউজড অনেকেই যে আসলে অন্তঃস্থ এবং বর্গীয় জ দুইটা তো একই জিনিস, তাহলে আমি কিভাবে জাজ করব? দেখো, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত শব্দের উচ্চারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্ষেত্রে যে সমস্ত শব্দের উচ্চারণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং কারণ এই জায়গাটা ভুল হলে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের শ্রুতি মধুরতা কমে যায়, মানে প্রোনাউন্সিয়েশনটা খুব বাজে শোনাই। জেড, এস এবং এক্স, এই তিনটা শব্দের বানানে যে সমস্ত শব্দের উচ্চারণ জ হয়, ওই জ গুলা সবসময় হালকা ভাবে উচ্চারণ করতে হয়। ওকে, ইকুয়াল টু লাইট, দেখো জেড, এস এবং এক্স, এই তিনটা উচ্চারণ যদি থাকে, বানানের ক্ষেত্রে যদি এই তিনটা লেটার থাকে, তাহলে তার উচ্চারণ হবে লাইট প্রোনাউন্সিয়েশন অফ জেড, জেড সাউন্ড। সরি, এটা বড় হাতের হবে না, এটা ছোট হাতের হবে, জেড সাউন্ড। যেমন ধরো কয়েকটা এক্সাম্পল দিই। জেড দিয়ে একটা শব্দ বলো তো। ধরো আমরা যেখানে ক্লাস করছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে, এটার নাম কি? জুম। এবার এস দিয়ে একটা শব্দ বলো তো। অনেক শব্দ হবে, কিন্তু এস এর সব শব্দ কিন্তু জেড হয় না। কিছু কিছু উচ্চারণ আছে সা, আবার কিছু কিছু উচ্চারণ আছে যা। যেমন ধরো ইজ, হুম, এম ইজ আর, এখানে এটা কি ইজ হবে নাকি ইজ হবে? এস ইজ। হয় নাকি ইজ? এটা কিন্তু জ উচ্চারণ হয়। ওকে, আরেকটা রয়েছে ধরো এক্স দিয়ে, যেমন হচ্ছে জেরক্স, কিসের নাম? একটা বিশ্ববিখ্যাত ফটোকপিয়ার ব্র্যান্ড। ওকে, খুব বিখ্যাত একটা ফটোকপিয়ার ব্র্যান্ডের নাম হচ্ছে জেরক্স। তাহলে এখানে এই যে জেড, যা সাউন্ড এসেছে, তো প্রথমটা হচ্ছে জেড এর মাধ্যমে, আমরা অনেকে এটাকে বলতে পারি জুম, জুম উচ্চারণ করলে এটা কিন্তু ভুল। এভাবে যতগুলা জেড দিয়ে যত শব্দের বানান হবে, সেই সমস্ত শব্দের সবগুলো উচ্চারণ হবে জ। এস এর কারণে যে সমস্ত জ হবে, সেটার বানান হবে, সেটা উচ্চারণ হবে জ। আবার এক্স এর কারণে যে জ গুলো আসবে, সেটার উচ্চারণ হবে জ। তাহলে এই যে লাইট প্রোনাউন্সিয়েশন, এখন হেভি প্রোনাউন্সিয়েশন তাহলে কোনটা? দেখো, যে সমস্ত শব্দের বানানে থাকবে জে, জি, ডিজি, এই সমস্ত শব্দের উচ্চারণের ক্ষেত্রে আহ, তোমাকে জেড সাউন্ডের হেভি ওয়েট উচ্চারণ করতে হবে। সেটা হচ্ছে হেভি প্রোনাউন্সিয়েশন অফ D3 সাউন্ড। এটা আসলে D3 না, এটা উচ্চারণ প্রোটোকল অনুযায়ী এটা হচ্ছে যা সাউন্ড। তো যাই হোক, আমি বোঝানোর সুবিধার জন্য আমি এটা যে লিখে দিলাম আর কি। হ্যাঁ, যেটা অন্তঃস্থ জ দিয়ে রয়েছে, এটা উচ্চারণ হবে যা। যেমন ধরো জুম, জেব্রা, জিম, জিম, জিপ, এটা হচ্ছে জেড দিয়ে হবে যা, 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 হালকা করে। কিন্তু যখন তুমি যে ব্যবহার করবে, আমি দুই তিনটা এক্সাম্পল দিই। ধরা যাক জাস্টিস, দেখো এখানে হেভি প্রোনাউন্সিয়েশন বলতে কি বোঝানো হয়েছে, স্যার আমরা এটাকে যে, ব্রিজও তো আছে স্যার, আচ্ছা, ব্রিজ। ব্রিজ ফ্রিজ সব একই জিনিস আর কি, জি একই প্যাটার্নে রয়েছে। তাহলে যে সমস্ত শব্দের বানানে যে পাবে, জি পাবে অথবা ডিজি, এবং এই সমস্ত বানানের মাধ্যমে যে জ সাউন্ড উচ্চারিত হয়, সেটার উচ্চারণের ক্ষেত্রে তোমাকে খুব প্রেসার দিতে হবে জিহ্বার মাঝখানে। যখন তুমি যা উচ্চারণ করবে, একটু দেখো তো সবাই উচ্চারণ করে, যা এবং যা, এই দুইটার মধ্যে কি মানে একইভাবে উচ্চারিত হয় নাকি একটু ভিন্নভাবে উচ্চারিত হয়?
একটু লাইট। একটু লাইট, প্রথম যেটা যা আমরা বলছি সেটা একটু লাইট, অর্থাৎ জিহ্বাটা আলতো ভাবে উপরের তালুতে টাচ করবে। কিন্তু পরে যেটা তুমি জ উচ্চারণ করছো সেটা হচ্ছে খুব প্রেসার দিচ্ছে, জিহ্বাটা উপরের তালুতে কিন্তু খুব প্রেসারাইজড হচ্ছে। এটা এই দুইটা মানে ইংলিশ সাউন্ড, আমরা যে বলি যে ইংলিশ ভালো করে বলতে হয়, সুন্দর করে বলতে হয়, শুদ্ধভাবে বলতে হয়, সব সাউন্ড কিন্তু ম্যাটার করে না। যেমন ক খ গ এই সমস্ত সাউন্ডে, কা গা এই সমস্ত সাউন্ড গুলাতে, পা টা এই সমস্ত সাউন্ড গুলোতে কোনো ম্যাটার করে না। এটা সব ধরনের সব শ্রেণীর মানুষ একইভাবে উচ্চারণ করে, শিক্ষিত, অল্প শিক্ষিত, একদমই শিক্ষিত নন যারা, তারা একইভাবে কিন্তু এটাকে উচ্চারণ করেন। কিন্তু পার্থক্যটা হয় কি জানো, এরকম কিছু কিছু সাউন্ড রয়েছে যেমন সা যা, সা যা, চা যা, এই সাউন্ড গুলাতেই হচ্ছে আমাদের কথা শ্রুতি মধুরতা নির্ভর করে। তার মধ্যে অন্যতম যেটা সাউন্ড হচ্ছে এই জেড এবং জে। আমরা বাংলাদেশিরা প্রচুর পরিমাণে এখানে মিক্স করে ফেলি, এবং এখান থেকে তুমি যদি জায়ের সাউন্ড ব্যবহার ঠিক মতো না করো তাহলে কিন্তু অসুবিধা। যেমন বাংলায়, বাংলায় যেটা হয়, বাংলায় বাংলা ভাষায় কোনো উচ্চারণ এই জেড সাউন্ড দিয়ে নেই। উপরে যেটা রয়েছে লাইট প্রোনাউন্সিয়েশন, এই সাউন্ডে কোনো জ নেই, সেটা অন্তস্থ জ হোক, সেটা বর্গীয় জ হোক, সবগুলাই হেভি ওয়েট জ। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, শব্দের উচ্চারণ কি হবে বলো তো, মানে বাক্যটার উচ্চারণ কি হবে? জাহাঙ্গীরনগর যাই। যাবি। অনেকে আমরা যদি খুব স্বাভাবিকভাবে এটাকে বলে থাকি তাহলে জেনারেল, লক্ষ্য করে দেখুন যে জেনারেল প্রোনাউন্সিয়েশন অনুযায়ী এটার উচ্চারণ এরকম হয়, বা বাংলাদেশের আমরা অনেকে ভাবে উচ্চারণ করি যে জাহাঙ্গীরনগর যাবি। তো এই যে যাবি, হ্যাঁ জাহাঙ্গীরনগর, এটা আমরা স্বাভাবিক সচরাচর বলে থাকি, কিন্তু মূলত এটার উচ্চারণটা এরকম হবে জাহাঙ্গীরনগর যাবি। অর্থাৎ অন্তস্থ যা এবং বর্গীয় যা এরকম যতগুলো রয়েছে, যত শব্দ তুমি পাবে, বাংলায় কোনো ভেরিয়েশন নেই। বাংলা দুইটা জ, ওই তোমাকে দুইটা প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে। বাংলায় হালকা ভাবে এরকম কোনো জ নেই যেটা উচ্চারণ করা যায়। ঠিক চ এর ক্ষেত্রেও কিন্তু তাই, যে চ এর ক্ষেত্রে বাংলায় প্রত্যেকটা চ কিন্তু প্রেসার দিয়ে বলতে হবে, চাবি, চা, চিনি, এই সবগুলি জিনিস কিন্তু সব চ এর উচ্চারণ হবে প্রেসারাইজড। তো যাই হোক, কনফিউশনটা আমাদের মধ্যে এই জন্য তৈরি হয় যে আমরা আসলে কোন জ বলবো। এখানে এল ডাবল ও এসি, কেউ যদি এটাকে বলে এটা হচ্ছে লুজ। স্যার হ্যাঁ, দন্তস্ব ইউজ করলে তো স্যার এখানে স এই টাইপের একটা সাউন্ড আসে না? বাংলা, হ্যাঁ ওটা বাংলাই। বাংলার ক্ষেত্রে বাংলা বিষয়টা একটু কমপ্লেক্স এই জায়গাটা, এটা আমি আরেকদিন তোমাদেরকে দেখাবো, আজকে না। আজকে আমাদের প্রাসঙ্গিক যেটা আছে সেটা একটু দেখাই, যে এল ডাবল ও এসি, অনেকে কেউ এটাকে বলতে পারে এটা হচ্ছে লুজ। লুজ যদি তুমি উচ্চারণ করো তাহলে এটা ভুল, কারণ এখানকার যে জ সাউন্ড সেটা কোথা থেকে এসেছে, জেড থেকে, মানে এস থেকে এসেছে। এখানকার জ সাউন্ডের কারণ কি, জেড কিন্তু এখানে বলা হয়নি, এখানে কি বলা হয়েছে, এস, তাই না? এলো এস এ লুস, এখানকার জ সাউন্ডের উৎপত্তি হচ্ছে এস থেকে। এস থেকে যে সমস্ত জয়ের উৎপত্তি হবে তাদের প্রোনাউন্সিয়েশন হবে লাইট প্রোনাউন্সিয়েশন, হালকা। সুতরাং এখানকার সঠিক উচ্চারণ, আমরা যখন মানে প্রোনাউন্সিয়েশন নিয়ে যখন কাজ করি, বাংলা এবং ইংলিশ যখন দুইটা কম্পেয়ার করি, তখন যদিও বাংলায় অন্তঃস্থ এবং বর্গীয় জের কোনো ভেরিয়েশন নেই, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে, ইংলিশকে বাংলায় বোঝানোর সুবিধার্থে আমরা অন্তঃস্থ জ লিখি জেড এর ক্ষেত্রে এবং বর্গীয় জ লিখি জ এর ক্ষেত্রে। কারণ লেখার কারণটা হচ্ছে যে জেড তো একটু স্ট্রেট ফরওয়ার্ড, একটু সোজা সাপটা, লাইট প্রোনাউন্সিয়েশন, এর জন্য অন্তঃস্থ দেখতে একটু হালকা পাতলা গড়নের, এই জন্য ওটাকে এইভাবে লেখা হয়। আর যেটা বর্গীয় যা, এটা দেখতেও একটু জটিল, আর যেহেতু জে বা জ এটার উচ্চারণ যেহেতু একটু জটিল, এই জন্য ওটাকে বর্গীয় যা হিসেবে ধরা হয়। আর দন্তস্ব যেটা, সেটা হচ্ছে স সাউন্ড আসবে, স সাউন্ডের ক্ষেত্রে দন্তস্ব। এখন বলো তো এখানে এই প্রথমটা এর এখানে কোন কোন প্রোনাউন্সিয়েশনটা সঠিক হবে? স্যার প্রথমটা। প্রথমটা ডেফিনেটলি, বাকি দুটো কিন্তু নয়। প্রথম এল ও এসি এটা হবে লুজ। আর দ্বিতীয়টার সাথে পার্থক্য হচ্ছে, দ্বিতীয়টাতে এটা অন্তঃস্থ জ নাই, এটার উচ্চারণ হচ্ছে এল ডাবল এসি লুজ। এইটুকুই হচ্ছে এই দুইটার মধ্যে উচ্চারণগত পার্থক্য। ওয়ার্ড চয়েসের প্রসঙ্গটা কেন এসেছে, কারণ এই দুইটা শব্দের উচ্চারণ সেম, অলমোস্ট কাছাকাছি, একদম সেম না বাট অলমোস্ট কাছাকাছি। একটা অন্তঃস্থ জ দিয়ে, একটা হচ্ছে দন্ত স দিয়ে। আমি কোনটা চুজ করবো, আমি কি এটার উচ্চারণের সময় লুজ বলবো নাকি লুজ বলবো? আমার উচ্চারণ থেকে তোমার মিনিং চলে আসবে তোমার কাছে যে কোনটা আসলে সঠিক ছিল। যদিও এটা গ্রামাটিক্যাল প্রপার্টি রয়েছে, এটা লিঙ্গুইস্টিক প্রপার্টি রয়েছে, আমরা সেটা জাজ করবো একটু পরেই। কিন্তু প্রথমত এটার উচ্চারণের পার্থক্যটা হচ্ছে এখানেই, যে এল ও এসি যেটা সিঙ্গেল ও রয়েছে এটা হচ্ছে লুজ। সাধারণ অনেকে এটা ভুলে লস পড়ে, বাট লস কিন্তু এটার ভুল প্রোনাউন্সিয়েশন, রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে লুজ। আর সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে লুজ। এখন এই দুইটার কোনো একটাকে কেউ যদি লুজ পড়ে সেটাও কিন্তু মারাত্মক রকমের ভুল।
এবং এটা পুরো উল্টাপাল্টা একটা প্রনাউন্সিয়েশন হবে। সো আপাতত এতটুকু মাথায় রাখো, আশা করি তোমাদের পরে পড়ার সময় একটু খেয়াল রাখবা যে যাদের নামের বানান জেড দিয়ে তাদের উচ্চারণ হবে কিন্তু যা, যাদের নামের বানান জে বা জি ব্যবহার করে সেটা তাদের নামে হবে জ। অবশ্য জি এর দুইটা উচ্চারণ রয়েছে, একটা গ আর একটা জ। যেমন গর্জিয়াস, গর্জিয়াস শব্দের মধ্যে প্রথম জিটা হচ্ছে গ অর্থ গ প্রনাউন্সিয়েশন দিচ্ছে, আর সেকেন্ড জি যেটা রয়েছে এটা জ প্রনাউন্সিয়েশন দিচ্ছে। সো গর্জিয়াস, বাট এটা কোনোভাবে গর্জিয়াস বলা যাবে না, এটা গর্জিয়াস। ফ্রিজ, জাস্টিস, ওকে, এভাবেই। ওকে ফাইন, এবার আমাদের মূল পয়েন্টে আসি। LOAC লুজ অ্যান্ড সেকেন্ড অন LOAC লুজ, এই দুইটার মধ্যে এখন গ্রামাটিক্যাল ডিফারেন্স কি? একটা তো গেল উচ্চারণগত পার্থক্য আমরা দেখলাম, গ্রামাটিক্যাল ডিফারেন্স দেখো। LOAC আমরা এর কাছাকাছি আরো কয়েকটা ফরম্যাট একটু দেখি যে অন্যান্য আরো কি কি ফরম্যাট থাকতে পারে। যেমন ধরো LOSS, LOSS লস, এটার অর্থ কি? LOST, তাহলে এটা কি? এই চারটা কিন্তু মোটামুটি কাছাকাছি শব্দ। আমরা পার্থক্যটা কিভাবে করব? দেখো, LOSS লস, এটা হচ্ছে একটা নাউন, ক্ষতি, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। এবং এটা এই যে LOSC লস, সরি LOSC অপশন এ যেটা রয়েছে লুজ, এটার এর একটা ভার্ব, আর এই ভার্বের নাউন হচ্ছে LOSS লস। আর ক্ষতি হচ্ছে লস, কিন্তু ক্ষতি হওয়া সেটা হচ্ছে লুজ, অপশন এ। নাম্বার ডি যেটা রয়েছে LOST লস্ট, এটা হচ্ছে এই LOSC লুজ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। লস্ট, সরি লুজ, ভুল বলছি, লুজ, লস্ট, লস্ট। ওকে, তিনটা ভার্বের ফরম্যাট হচ্ছে লুজ, লস্ট, লস্ট, অপশন ডি এবং সি। অপশন সি হচ্ছে নাউন আর অপশন ডি হচ্ছে পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট ফর্ম। যাই হোক, আমাকে এই দুইটা অপশন দেওয়া হয়নি, আমাকে অপশন দেওয়া হয়েছে এ এবং বি। এখন এই দুইটাকে আমি জাজ করি। দেখো, অপশন এ LOAC লুজ, এটার অনেকগুলা প্রেক্ষাপট রয়েছে, মূলত এটা একটা বেস ফর্ম। এটার সাথে কি S/S যোগ করা আছে অপশনে? নো, আমাকে বেস ফর্ম দেওয়া হয়েছে, তাহলে বেস ফর্ম কোন কোন জায়গায়, এমন কি কি জায়গা রয়েছে যেখানে আমাকে বেস ফর্ম ব্যবহার করতে বাধ্য করা হবে? I'm bound to use the base forms. Which are the places in the sentence where we have to use base form? We are bound to use base form. Can you remember? Number one, infinitive. What is infinitive format? Infinitive কাকে বলে? টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে ওটাকে ইনফিনিট বলে। টু প্লাস V1 মানে বেস ফর্ম। For example, second one, number two. আর কোথায় এমন জায়গা রয়েছে যেখানে আমাদেরকে বেস ফর্ম বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়? মডেল অক্সিলারিজ কি কি? কি কি মডেল অক্সিলারি রয়েছে? শুড, উইল, উড, কুড। উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। প্রত্যেকটা মডেল অক্সিলারির পর একটি বেস ফর্ম বসে, লাইক আই উড লুজ মাই CGPA। নাম্বার থ্রি, আর কোথায় বলো তো হতে পারে যেখানে আমাদের বেস ফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক? নেগেটিভ এন্ড অফ প্রেজেন্ট এন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন? ধরো যাক একটা সেন্টেন্স আমরা ধরলাম যে হি লুজেস হিজ ওয়েট, এটা নেগেটিভ করো তো কি হবে?
নেগেটিভ করলে কি দাঁড়াবে? doesn't হি ডাজ নট লুজ হিজ ওয়েট। এখানে এই যে লুজ ভার্বকে তুমি যে লুজ ভার্বের সাথে এস যোগ করেছিলে আগে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল। তো পরবর্তীতে সে কি হলো যে যখন তুমি নেগেটিভ করতে গেলে তখন এই এস এর লুজেস এর সাথে যে অক্সিলারি ভার্ব ছিল ডাজ, সেটা বেরিয়ে আসলো সেখান থেকে, নট বসলো, তারপরে মেইন ভার্বটা কোথায় ফিরে গেল? তার মূল ফর্মে ফিরে গেল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এমনকি পাস্ট ইনডিফিনাইট টেন্সও সেম রুল ফলো করবে। আমরা যদি একটু দেখি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাট কেমন ছিল। এটাকে যদি পাস্ট ইনডিফিনাইট ফরম্যাটে লেখা হয় তাহলে ভার্বটা কি হবে? লস্ট। হি লস্ট হিজ ওয়েট। তাহলে এখানে অক্সিলারিটা চেঞ্জ হয়ে কি হবে? ডিড। হি ডিড নট লুজ হিজ ওয়েট। এখানে কার কনফিউশন আছে একটু বলো তো? আবার বলতে হবে বা আবার এক্সপ্লেন করতে হবে এমন কেউ আছে? তাও তো বলো না কেউ, হ্যাঁ কি না। ঠিক আছে, ওকে, আমি কন্টিনিউ করছি। নেগেটিভ, আমরা তিনটা পয়েন্ট আপাতত দেখলাম। ইনফিনিটিভ 2 + V1, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই সিজিপিএ। নাম্বার 2, মডেল অক্সিলারিজ, আই উড লুজ মাই সিজিপিএ। এন্ড নাম্বার 3, নেগেটিভ ফর প্রেজেন্ট এন্ড পাস্ট ইনডিফিনাইট টেন্স, হি লুজেস হিজ ওয়েট, হি ডাজ নট লুজ হিজ ওয়েট। এটা পাস্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের যখন নেগেটিভ ফর্ম বসবে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই অবশ্যই অবশ্যই বেস ফর্ম ইউজ করতে হবে এবং আমরা বাধ্য বেস ফর্ম ইউজ করতে। এটা বলা হয়েছে তিনটা ক্ষেত্রে বেস ফর্ম বসবে। এখন যে সমস্ত জায়গায় এই ধরনের সিমটম পাওয়া যাবে সেই জায়গাগুলোতে আমাদেরকে এই অপশন এ ব্যবহার করতে হবে। লাইক দ্য ফার্স্ট ওয়ান, আমি যদি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করি অথবা যদি একটা মার্ক করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় প্রথম যেটা মার্ক করেছি এখানে 2 এর পরে বেস ফর্ম রয়েছে। সুতরাং এই জায়গাটাতে যদি একটা গ্যাপ ক্রিয়েট করা হয় তাহলে আমাকে অপশন এ ব্যবহার করতে হবে। অপশন এ। দেন সেকেন্ড অন নাম্বার 2, এখানে উডের পরে যদি আমরা একটা গ্যাপ ক্রিয়েট করি তাহলে এখানেও আমাকে অপশন এ ব্যবহার করতে হবে। আই উড লুজ মাই সিজিপিএ। নাম্বার 3, যদি কোনো নেগেটিভের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডাজ নট, ডু নট বা ডিড নট এরকম কিছু থাকে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেখানে আমাকে অপশন এ ব্যবহার করতে হবে। বিকজ ইন দিস প্লেসেস উই আর বাউন্ড টু ইউজ base form and we have only one base form option, that is option A, LOS, lose. Now number B, LOS, lose, LOS, lose. What type of format it is? এটা অর্থ কি হতে পারে বা এটা কোন ধরনের ফরম্যাট? Any idea? আজকে থাক ক্লাস নাও, এটা দিয়ে শেষ করে দিই। প্যাসিভ হতে ক্লাস নাও যায় না। LOS, lose, this is an adjective. এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ কখনোই কোনো নাউনের সাথে বসতে পারে না। সুতরাং এটা লুজ, এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন বসে। অ্যাডজেক্টিভের সাথে কেমন নাউন বসে আমি যদি একটা এক্সটার্নাল এক্সাম্পল দিই এটার বাইরে, তাহলে দেখা যাবে যে শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, এটাকে যদি এভাবে লেখা হয় শি ইজ আ ব্রিলিয়ান্ট, সামহাউ এটা সঠিক হবে না। কারণ ব্রিলিয়ান্ট যদি নাউন হয়ে থাকে, যদি ব্রিলিয়ান্ট নাউন হয়ে থাকে তাহলে ঠিক আছে। কখনো কখনো ব্রিলিয়ান্ট একজন ব্যক্তির নাম হতে, ব্যক্তিকে ইন্ডিকেট করা হতে পারে যে সে তো খুবই কি স্যার ব্রিলিয়ান্ট। এখানে বিলিয়নটা কি স্যার নাউন? তাহলে আলটিমেটলি এখানে ব্রিলিয়ান্ট নাউন না, এটা সঠিক নয়। ওকে, আমি যদি আরেকটু বলি যে শুধুমাত্র ব্রিলিয়ান্ট অথবা ধরো যাক শি ইজ এক্সিলেন্ট, আমি এভাবে লিখি শি ইজ অ্যান এক্সিলেন্ট হোয়াট, এক্সিলেন্ট হোয়াট,
She is an excellent dancer. She is an excellent writer. She is an excellent journalist. She is an excellent administrator. What? মেনশন করা হয়নি, তাহলে শুধুমাত্র অ্যাডজেক্টিভ কখনো কোনো মিনিং দিতে পারে না। অ্যাডজেক্টিভের পরে একটা নাউন ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনকে মডিফাই করে, বা তার কাজ হচ্ছে একটা নাউনের কোয়ালিটি প্রদান করা বা বর্ণনা করা। সুতরাং এখানে অ্যাডজেক্টিভের ফরম্যাটটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এখানে সেই ফরম্যাটটা ইউজ করেছি। সেই হিসেবে আমরা বলতে পারি যে যদি লুজ থাকে তাহলে লুজের সাথে একটা নাউন বসবে। আর লুজের মিনিং এর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে লুজ সবসময় একটা নেগেটিভ মিনিং দিবে। নেগেটিভ মিনিং বলতে এটা যত জিনিসকে ইন্ডিকেট করে সবই নেগেটিভ কনোটেশন, সবকিছুর নেগেটিভ কনোটেশন রয়েছে, লাইক লুজ ক্যারেক্টার, লুজ মোশন, লুজ স্পিড, লুজ ওয়াকিং, লুজ পারসন। এই সমস্ত সবকিছুর অর্থ হচ্ছে যে হালকা বা ঢিলা। অর্থাৎ যদি এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অর্থ দেয়, যেমন লুজ মোশন মানে এটা একটা ডিজিজ। যখন বলবে লুজ স্পিড তখন হচ্ছে দুর্বল গতি। লুজ কানেকশন তার মানে হচ্ছে কানেকশনটা স্ট্রং নয়। ওকে, এ ধরনের অর্থ দিবে। তো লুজের সাথে সবসময় বেস ফর্ম বসে, সরি একটা নাউন বসে। আর যেহেতু লুজ একটা অ্যাডজেক্টিভ, যদি কোনো নাউনের আগে গ্যাপ থাকে তাহলে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এক্ষেত্রে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নাউনের আগে বেস ফর্ম বসানো বাধ্যতামূলক নয়, অপশন এ বসানো বাধ্যতামূলক নয়। সুতরাং যদি এমন কোনো প্রেক্ষাপট থাকে যেখানে আমাকে নাউন ব্যবহার করতে বলা হয়েছে, সরি নাউনের আগে গ্যাপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডজেক্টিভ ফরম্যাটে বসবে। কেমন, আমি একটা এক্সাম্পল দিই। দ্য ওয়্যার হ্যাজ আ ড্যাশ কানেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন একটা নাউন এবং নাউনের আগে গ্যাপ রয়েছে, তাহলে এখানে যে অপশনটি বলবে সেটা হচ্ছে অপশন বি, দ্য ওয়্যার হ্যাজ আ লুজ কানেকশন। ওকে, লুজ কানেকশন। এখানে যেহেতু নাউনের আগে গ্যাপ রয়েছে অবশ্যই এখানে অপশন বি বসবে। এবং আমরা যে কানেকশন নাউন রয়েছে তার একটা অন্যতম সিম্পটম হচ্ছে গ্যাপের আগে এ। এ কখনো কোনো ভার্বের আগে বসে না, সুতরাং ম্যান্ডেটরি এখানে অবশ্যই অবশ্যই অপশন বি বসবে, লুজ। ওকে, কখনো কখনো এই লুজ অ্যাডজেক্টিভ এটা অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। ফর এক্সাম্পল, হি ইজ রানিং লুজ। সে খুব ধীরে দৌড়াচ্ছে, এখানে দৌড়ানোটাকে ইন্ডিকেট করা হয়েছে, বা লুজ এসে রানিং ভার্বটিকে ইন্ডিকেট করছে, তাকে মডিফাই করছে। সুতরাং এটাও সম্ভব হতে পারে। ভার্বের পরেও অনেক সময় এটা বসে, কিন্তু লুজ মূলত হচ্ছে অ্যাডভার্ব হিসেবেও কখনো কখনো কাজ করে থাকে। এখন লুজ ভার্ব হয় কিনা কখনো? ইয়েস, লুজ ভার্ব হয়, কিন্তু এটা খুব রেয়ার ইউজ। আমরা সাধারণত এই অর্থে হারানো টারানো এই অর্থে ব্যবহার করা হয় না। যখন তুমি লুজ ভার্ব ব্যবহার করবা তখন তার অর্থ হচ্ছে, এটা একটাই অর্থ দেয় এবং তার অর্থ হচ্ছে টু স্পিক অর এক্সপ্রেস ইমোশনস ভেরি ফ্রিলি, স্পেশালি ইন অ্যান আনকন্ট্রোলড ওয়ে। অর্থাৎ যখন কারোর বেশি খারাপ লাগা কাজ করে তখন কান্নাকাটির সাথে, বা দেখা গেল হঠাৎ করে একজন মিনিস্টার তিনি তার আহ, মানে টেম্পার হারিয়ে ফেলেন, এত অ্যাংরি হয়ে গেলেন যে তার অপোজিট লিডার এবং তার অপোজিশন সম্পর্কে তিনি একটার পর একটা বাজে কথা বলতে থাকলেন। ওকে, এবার তার ইমোশন প্রকাশ করতে থাকলেন, অ্যাগ্রেসিভ ইমোশন। এটা হচ্ছে লুজ। কিন্তু এটা সাধারণত আমরা এখানে যে অর্থে পড়ছি সেই অর্থে ব্যবহার করা হয়নি, তো আমরা ওই অপশনটাতে যাচ্ছি না। ওকে, আমরা দেখলাম দুইটা অপশন আমাদের কাছে ছিল, অপশন এ এল ও এসি লুজ এন্ড সেকেন্ড অপশন এল ডাবল এসি লুজ। এখন আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি যে কোনটা আমাদের করতে হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট চয়েস, লুজ অর লুজ। অপশন এ এল ও এসি লুজ এন্ড অপশন বি এল ডাবল এসি লুজ। নাম্বার ওয়ান প্লিজ। নাম্বার ওয়ান, স্টাফড উইথ দ্য নভেলস। এখানে আমার পুরো বাক্যটা পড়ার কোনো দরকার নেই, আমি শুধু গ্যাপের আগে পরে দেখবো। সবচেয়ে বড় রিজন হচ্ছে গ্যাপের আগে যদি কোনো আর্টিকেল থাকে তাহলে বুঝে নিতে হবে এটা অবশ্যই অবশ্যই একটা নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ নাউন ফরম্যাট ইউজ করা হয়েছে। তাহলে আমরা এক নম্বর অপশনে দেখতে পাচ্ছি দ্য ড্যাশ স্ক্রুজ, তাহলে লুজ স্ক্রু হবে। একটা নাউন, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর লুজ। হবে অপশন বি। LWS। অপশন বি। নাম্বার টু, এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক নাউনের আগে গ্যাপ রয়েছে, টুথ। টুথ দাঁত, তার আগে গ্যাপ, তাহলে এখানে কোনটা বসবে? লুজ, LOSE। এল এল ডাবল এস। LWS হবে যেহেতু কারণ নাউনের নাউন আগে। রয়েছে, নাউনের আগে গ্যাপ থাকলে কোনটা বসবে? এখানে তো ভার্ব আছে, কামারিয়া উইগলড। যেহেতু আমরা এখানে সাবজেক্ট ভার্ব সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, কামারিয়া আছে সাবজেক্ট, উইগলড এখানে ভার্ব রয়েছে, তাহলে এরপরে যদি নাউনের আগে গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে ওখানে অ্যাডজেক্টিভ দরকার, এবং অ্যাডজেক্টিভের অপশন হচ্ছে অপশন বি, যেটা এল ডাবল এস লুস। ওকে,
অপশন 3, সেন্টেন্স 3, লুজ হবে। নো। অপশন সেন্টেন্স নাম্বার 3 তে এসে কি ও, হচ্ছে, ই এখানে মডেল অক্সিলারি পরে গ্যাপ রয়েছে, শি উইল। আর্টিকেল তো পরে এখানে। ইয়েস, যদি মডেল অক্সিলারি পরে গ্যাপ থাকে তাহলে আগে তো তোমাকে ভার্ব দিতে হবে, তাই না? তুমি মডেল, শুধুমাত্র মডেল ব্যবহার করে কি আমরা কখনো সেন্টেন্স তৈরি এ করতে পারি? ধরো যে কিভাবে কি কখনো সেন্টেন্স তৈরি করা যায়, যে আই উইল দেয়ার, হবে কখনো এভাবে? না স্যার, আই হবে উইল না। বি দেয়ার। আই উইল বি দেয়ার, আই উইল গো দেয়ার, আই উইল কাম হিয়ার, অনেক কিছু হতে পারে, কিন্তু উইলের পর অবশ্যই একটা বেস ফর্ম ইউজ করতে হবে। শুধুমাত্র মডেল কখনোই ভার্ব তৈরি করতে পারে না, বা কখনো কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না। ওকে, শুধুমাত্র হ্যাভ অক্সিলারি ভার্ব তৈরি করতে পারে, লাইক আই হ্যাভ আ পেন। শুধুমাত্র বি অক্সিলারি একটা ভার্ব তৈরি করতে, মাই নেম ইজ খান। এখানে ইজ একাই একটা ভার্বের কাজ করছে। কিন্তু মডেল অক্সিলারি কখনো একা একা ভার্ব তৈরি করতে পারে না বা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারে না, তার অবশ্যই একটি বেস ফর্ম দরকার হবে। তাহলে আমি যেখানে উইলে পরে গ্যাপ পাবো, তাহলে আগে আমাকে বেস ফর্ম ইউজ করতে হবে, কারণ বেস ফর্ম ইউজ না করা পর্যন্ত ওই সেন্টেন্সে প্রাণ ফিরে পাবে না। সুতরাং তারপরে গ্যাপের পরে কি আছে তখন আমার ওটা না দেখলেও চলবে, আগে আমাকে দেখতে হবে উইলের পরে বেস ফর্ম আছে কিনা। বা এই যে আমরা এখানে যে সমস্ত প্রেক্ষাপটগুলো বলেছি, যখন আমাকে বেস ফর্ম ইউজ করতে হবে, ম্যান্ডেটরিলি বাধ্যতামূলক করা হয়েছে আমার জন্য বেস ফর্ম ইউজ করা, আগে বেস ফর্ম ইউজ করতে হবে, তারপর অন্য অপশন। নাও, number 3, here number 3, will, gap is after will, so we have to use base form, and here the right option is option A. Number 4, গ্লেন্ডাস ইয়র্কশায়ার টেরিয়র escaped under the fence. গ্লেন্ডার একটা ইয়র্কশায়ার কুকুর ছিল, ইয়র্কশায়ার থেকে আনা কুকুর, খুব দামি কুকুর, সেটা escaped under the fence, সেটা বেড়া থেকে বেরিয়ে গেল, and ran loose. ran ভার্ব রয়েছে, ভার্বের পরে গ্যাপ রয়েছে, তাহলে এখানে কি হবে? যদি কোনো ভার্বের পর ইমিডিয়েটলি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে যে এখানে হতে পারে যে এটা হয়তো বা তার গতি নির্দেশ করছে, যেমন রানিং, ওয়াকিং, এগুলোর পরে গ্যাপ থাকলে বুঝতে হবে এটা অবশ্যই গতি নির্দেশ করবে, যেটা খুব ধীর গতি। সুতরাং এটা সঠিক উত্তর হবে অপশন বি, র্যান লুজ। একটু আগে আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম যে হি ইজ রানিং লুজ, র্যান লুজ এটা অ্যাডজেক্টিভ, মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 5 প্লিজ। নাম্বার 5-এ এখানে ঠিক একটু আগে আমরা যে ইমিডিয়েটলি যে টপিকটা শেষ করে এলাম, প্যারালেল স্ট্রাকচার, সেই প্যারালেল স্ট্রাকচারের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। আমাদের প্যারালেল স্ট্রাকচার আমরা পড়েছিলাম যে নট অনলি বাট অলসো, নট অনলির পর যে ধরনের স্ট্রাকচার থাকবে বাট অলসোর পর সেম স্ট্রাকচার ইউজ করতে হবে। দেখুন সেন্টেন্স নাম্বার 5, এখানে নট অনলির পর কি ব্যবহার করা হয়েছে? এটা ভার্ব। হি উইল নট অনলি ফেইল, তাহলে হি উইল এটা নট অনলির আগে ছিল, সুতরাং এটা আমার কাউন্ট করার বিষয় না। নট অনলি পরে রয়েছে ফেইল একটা বেস ফর্ম, তাহলে বাট অলসো এর পরেও একটা বেস ফর্ম বসবে। সুতরাং আমরা কোনটা ইউজ করব? এ অপশন এ, লুজ, LOS, লুজ। নট অনলি ফেইল বাট অলসো লুজ হিজ স্কলারশিপ, lose his scholarship. Number 6 please. স্যার বি। B, because there is a gap before change. Change can be used as verb, but here change is not verb, change here is a noun with the loose change. ওকে, এখানে এটা যেহেতু আবার গ্যাপের আগে দি রয়েছে, দি থাকা মানে হচ্ছে অবশ্যই সেখানে লুজ বসবে, LWS, লুজ। অপশন বি, রাইট আনসার অপশন বি। নাম্বার 7 প্লিজ। পরে তো বি হবে, এটাও বি। স্যার এটা বি। নাউনের পূর্বে ডেফিনেটলি বি। নাম্বার 8, আমার এইটা আসলে ভুল। এটা এক নাম্বারটা হবে। না, was এটা আছে। কিছুই হবে না আসলে, এই দুইটা কোনোটাই হবে না, এটা সঠিক উত্তর হচ্ছে লস্ট, কিন্তু আমরা তো লস্ট অপশন পাইনি। পাস ফর্ম আছে যেহেতু। হ্যাঁ, ওয়াজ লস্ট, এটা প্যাসিভ থেকে ওয়াজ লস্ট হবে, হারিয়ে গিয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের আসলে স্কিপ করে যেতে হবে, কারণ এটা আমরা পড়িনি, আমাদের অপশনের মধ্যে লস্ট দেওয়া হয়নি। নাম্বার 9 প্লিজ। স্যার অপশন এ। কিভাবে, কেন, গ্যাপ কিসের পর? স্যার ভার্ব আছে বা এই জন্য স্যার এটা তো অক্সিলারি ভার্ব না, কোনটা অক্সিলারি ভার্ব? উইল। কিন্তু গ্যাপ কিসের পর? ফ্রিকোয়েন্টলি এর পরে, ফ্রিকোয়েন্টলি একটা অ্যাডভার্ব না? এক্স্যাক্টলি, ফ্রিকোয়েন্টলি একটা অ্যাডভার্ব, আর উইলের পরে গ্যাপ, তাহলে আমরা আসলে কার পরে গ্যাপটা ধরবো, উইলের পরে না ফ্রিকোয়েন্টলি পরে? অ্যাডভার্ব সবসময় একটা উইক ফর্ম। ওকে, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, কিন্তু ভার্বকে কন্ট্রোল করা নয়। আমার কাজ হচ্ছে উইলের পরে অবশ্যই আমরা একটা বেস ফর্ম ইউজ করবো, সেখানে আলটিমেটলি কি কোনো বেস ফর্ম ইউজ করা হয়েছে নাম্বার 9-এ? না, করা হয়নি। উইলের পরে ইউজ করা হয়েছে অ্যাডভার্ব, তো কি হয়েছে, অ্যাডভার্ব থাকা না থাকা আমার কিছু যায় আসে না, আমি অ্যাডভার্ব চাইলে রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার দরকার হচ্ছে উইলের পরে একটা বেস ফর্ম, এটা আমার স্ট্রং রিকোয়ারমেন্ট।
So we have to put the base form after will. Number 9, it should be option A. Thank you so much who answered option A. Definitely it is option A. এটা এক্সপ্লেন করলাম এই কারণে যে অনেকের কনফিউশন থাকতে পারে যে স্যার গ্যাপটা তো অ্যাডভার্বে পড়ে, থাকুক না অ্যাডভার্বে পড়ে, সমস্যা কি? আমাকে উইলে পরে বেস ফর্ম ইউজ করতে হবে। সুতরাং আমি যেখানে সুযোগ পাবো আগে আমার বেস ফর্মটা এখানে ইউজ করব, কারণ উইলে পরে তাকে প্রাণ ফিরে দিতে হবে। সো এ ইজ দ্য রাইট চয়েস ফর নাম্বার 9। নাম্বার 10, এটা সরি হবে এক নাম্বারটা স্যার হবে। এ। নাম্বার 11, এটা স্যার এ এ। নাম্বার 12, পরেরটা হবে এ। এ নাম্বার 13, এটা বি, এটা বি লুজ হবে স্যার। বি হবে। বি। লুজ শার্ট, লুজ শার্ট, হিজ লুজ শার্ট। নাম্বার 14, এটা স্যার এ এ। উড শিওরলি, উড শিওরলি। তাহলে উডের পরে বেস ফর্ম শিউরিটা কি অ্যাডভার্ব না? শিওরলি অ্যাডভার্ব, ডেফিনেটলি এলওয়াই থাকলে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আসলে অ্যাডভার্ব হয়। উড শিওরলি লুজ, অপশন বি। সরি বি নাকি এ? এ এ এ অপশন কত নাম্বার বি হবে? এটা বি স্যার। নাম্বার 15, বি বি বি। লুজ কলার, অপশন সরি অপশন বি, এটা হচ্ছে লুজ কলার। নাম্বার 16, বি বি। লুজ ক্লদিং, লুজ ক্লদিং। নাম্বার 17, এটা এ বি স্যার। হি ক্যান রান, রান স্যার এটা বি হবে না? ভার্বের পরে বসতেছে না? ইয়েস। এ হবে না? জি বি। হি ক্যান রান লুজ, এটা অ্যাডভার্ব হিসেবে বসছে। এটা মূলত অ্যাডভার্ব হিসেবে বসেছে। নাম্বার 18, স্যার এটা বি হবে স্যার। হ্যাজ তো এনে মেইন ভার্ব হয়ে গেছে না? yes, we wonder if she has a screw loose. Okay, screw loose, so এটা হবে অপশন বি বি। এটা অ্যাডভার্ব হিসেবে, এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে বসছে আর কি, লুজ স্ক্রু। ওকে, হ্যাজ এ লুজ স্ক্রু, তো এই লুজ স্ক্রু না বলে বলেছে যে স্ক্রু লুজ, মানে দুইটাকে আগে পরে করে রেখেছে এই আর কি, মূলত এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা কিন্তু অ্যাডভার্ব না। ওকে, নাম্বার 19, 17 নাম্বারটাতে তাহলে ওটা হি ক্যান, এটা অ্যাডভার্ব হিসেবে। হি ক্যান রান লুজ, মানে সে ধীরে দৌড়াচ্ছিল। ওকে, ডিয়ান স্পিগল রিলায়েবল লাভস টু ভিজিট কেন্ডন হর্স পার্ক ওয়ার হি ক্যান রান লুজ ইন দ্য বিগ প্যাস্টার্স। সে ঝোপের মধ্যে হচ্ছে খুব ধীরে দৌড়াচ্ছিল। হি ক্যান রান লুজ, এখানে ধীরে দৌড়ানোর প্রসঙ্গটা এসেছে। কিন্তু অপশন বি তে কি এসেছে? হি হ্যাজ এ স্ক্রু লুজ, তার একটা স্ক্রু আছে যেটা ঢিলা। ওকে, মানে ঢিলা স্ক্রু, লুজ স্ক্রু। এটা নিয়ম, মানে শুধুমাত্র সিস্টেমটা কি হয়েছে যে স্ক্রু নাউনটা আগে এসেছে, অ্যাডজেক্টিভটা পরে বসেছে, এই আর কি। নাম্বার 19, স্যার বি। ডেফিনেটলি বি, দ্য লুজ মোরালস। আর্টিকেল আছে যেহেতু। ইয়েস, নাম্বার 19, দ্য লুজ মোরালস, মানে হলো দুর্বল নৈতিকতা। নাম্বার 20, এটা এ হবে স্যার। A, definitely, because it is after negative in present indefinite tense. Present and past indefinite tense, the negative form of present and past indefinite tense will require base form lose. Sorry, lose. So here the answer is option A. You do not lose your patience. Number 20. Done? Any question? Any missing? Any confusion? I think not. Okay. দেখো, এক্সারসাইজ নাম্বার 3, এখানে আমাকে দুইটা অপশন দেওয়া হয়েছে। দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হুম। হু এবং হুম দুইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এই শব্দ দুইটা কি বলতো? কোন ধরনের গ্রামাটিক্যাল প্রপার্টি ডিল করে? কোন ধরনের পার্ট অফ প্রোনাউন। প্রোনাউন? কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। থ্যাংক ইউ সো মাচ। রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে দুভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে WH ওয়ার্ড আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড মানে হচ্ছে যখন তুমি WH ওয়ার্ড হিসেবে ইউজ করবা তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নির্দেশ করবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? তুমি যখন WH ওয়ার্ড হিসেবে ইউজ করবা তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ইন্ডিকেট করবে। কিন্তু যখন তুমি জেনারেল সেন্টেন্সে তাকে ব্যবহার করবা তখন তারা হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে ইন্ডিকেট করবে। রিলেটিভ প্রোনাউন কি জিনিস, কেন রিলেটিভ প্রোনাউন বলা হয়? কারণ রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের সংযোগ স্থাপন করা।
একটা আত্মীয়তা তৈরি করা, রিলেশন মানে রিলেটিভস বলি না আমরা, যে আত্মীয়, রিলেটিভস। তো এটা ওই মূলত রিলেশন থেকে এসেছে, রিলেটিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন গুলা রিলেশনে কাজ করে। তাহলে যখন তুমি রিলেট করবা কারোর সাথে, তখন আমরা আগে অনেকভাবে এটাকে পড়েছি, নিশ্চয়ই তোমরা তোমাদের মনে আছে আগের এক্সারসাইজ গুলোতে, আগের কোর্সে ইপি 101-এ তোমাদের খুব ডিটেলস এটা পড়ানো হয়েছিল। তো আমি একটু জাস্ট রিভিউ করি, সেটা হচ্ছে যে সেখানে একটা নিয়ম ছিল এরকম যে হু অথবা হুম, তুমি যার পরে তাকে ব্যবহার করবা, মানে যার জন্য তার সাথে এই রিলেশনটা তৈরি করছো, এক্স্যাক্টলি তারপরে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে একটু বলি, আই নো দা পার্সন, হি, সব মানে কেমন জানি কনসেন্ট্রেশনে বসতেছে না কোনো কিছুতে। আই নো দা পার্সন, হি ইজ এ ডক্টর। এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে যদি এখন আমি মার্জ করি, তাহলে কিভাবে মার্জ করতে হবে? Sir, I know the person who is a doctor. আই নো দা পার্সন হু ইজ এ ডক্টর। আমি মার্জ করে দিলাম দুইটা। আচ্ছা দাঁড়াও, আমি একটু কপি করি। প্রথমটাকে আমি মার্জ করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, হিটা কি হয়ে যাবে, হু, হু ইজ এ ডক্টর। সেকেন্ড, আই নো দা পার্সন, এটা হোম হবে, টক টু হিম। তাহলে এখন যদি তুমি এই দুইটাকে মার্জ করো, কি হবে, হোম। কোথায় হবে Sir, হোম? I know the person whom you talked. আই নো দা পার্সন Whom you talked. হুম ইউ, তখন কি টু হিম শেষে থাকবে? No, sir. না, সেটা উঠে যাবে, হুম ইউ টকড। এটা ছিল আমাদের মেইন রুল। এবং এক্ষেত্রে কথা ছিল যে তুমি যে সমস্ত জায়গায় এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করবা, এক্স্যাক্টলি যাকে মিন করা হয়েছে তারপরে ইউজ করতে হবে। যেমন এখানে হু ইজ এ ডক্টর, হু ব্যবহার করা হয়েছে দ্য পার্সনের পর, হু এর টার্গেট ছিল দ্য পার্সন। আবার হুম এটা ব্যবহার করা হয়েছে দ্য পার্সনের পর, কারণ হুম বলতে এখানে দ্য পার্সনকে বোঝানো হয়েছে। ইউ টক, তুমি কার সাথে কথা বলেছো, ব্যক্তির সাথে কথা বলেছো। এবার আমরা সেটা আমাদের মেইন টপিক, আমরা প্রথম যে টপিক ছিল হু, তাকে প্রথম যে টপিক ছিল হু, এটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করছি, মানে অপশন এ হিসেবে, আর দ্বিতীয় হুম যেটা ছিল তাকে অপশন বি হিসেবে কাউন্ট করছি। দেখো হু এখানে কিসের কাজ করছে, অ্যাজ দ্য সাবজেক্ট, ইজ ফাংশনিং অ্যাজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে সে কাজ করছে। কিরকম, আই নো দ্য পার্সন হু ইজ দ্য ডক্টর। এই সেন্টেন্সটাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, তাহলে দেখো এখানে এই সেন্টেন্সে কয়টা অংশ হচ্ছে? Sir, দুইটা অংশ। একটা হচ্ছে The person. আই নো দ্য Talk to পার্সন, the আরেকটা person. হচ্ছে হু ইজ এ ডক্টর। দেখো প্রথম অংশ সাবজেক্ট কে, আই, ভার্ব Sir, নো, I. অবজেক্ট দ্য পার্সন। হু ইজ এ ডক্টর, এখানে সাবজেক্ট কে, হু, Subject, sir, who. হু, ভার্ব কি, তারপরে ইজ, is. আর অবজেক্ট আর ডক্টর। একদম। এখন যদি এই হু শব্দটা না রেখে আমরা যদি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করি, তাহলে গ্যাপটা কিসের আগে পড়লো, একটা ভার্বের আগে। গ্যাপ ইজ বিফোর আ ভার্ব। তাহলে যদি কোনো ভার্বের আগে গ্যাপ থাকে, সেখানে মিসিং কে হয় নিয়ম অনুসারে? ভার্বের আগে Subject. যদি গ্যাপ থাকে, তাহলে সাবজেক্ট মিসিং থাকে। আর আমার কাছে সাবজেক্টিভ অপশন কোনটা, অপশন এ, হু। তাহলে যদি কোনো ভার্বের আগে গ্যাপ থাকে, আমাদেরকে ডেফিনেটলি সেখানে হু ব্যবহার করতে হবে, এই দুইটা অপশনের ক্ষেত্রে, মানে এক্সারসাইজ নাম্বার 3-তে। আর নাম্বার বি, হুম, আমরা এটাকে ধরছি এটা একটা অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? এটা অবশ্যই গত আগের টপিকটাতে খুব ডিটেইলস আলোচনা করা হয়েছে, প্রাইমারি অবজেক্ট, সেকেন্ডারি অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা খুব ডিটেইলস আলোচনা করেছিলাম। তো অবজেক্ট কাকে বলে? ভুলে গেছো? কর্তা যে কাজটা করে সেটা যার দিকে রেফার করে বা যার উপর পতিত হয় তাকে কি বলে, অবজেক্ট, তাই না? যাকে কর্তার কাজটি রেফার করা হয় তাকে বলে অবজেক্ট। লাইক আই নো দ্য পার্সন হুম ইউ টকড, আই সাবজেক্ট, নো দ্য পার্সন, নো সাব ভার্ব, এবং দ্য পার্সন এটা হচ্ছে অবজেক্ট। সেকেন্ড পার্টে দেখা যাচ্ছে হুম ইউ টকড, এখানে হুম কিন্তু সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট কে, Sir, I. দ্বিতীয় অংশের সাবজেক্ট কে, You. ইউ সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে টকড। তাহলে তুমি কথা বলেছো, কার সাথে কথা বলেছো?
তোমার কথা কার সাথে হয়েছিল? তোমার কথা বলার রেফারেন্স কি? হুম। স্যার হোম। তার সাথে কথা বলেছে। তাকে হুম বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পারসন। তাহলে এখানে যদি আমরা এই জায়গাটাতে হুম না রেখে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করি, এই গ্যাপ কিসের আগে পড়লো? স্যার এমন একটা জায়গায় গ্যাপ সাবজেক্টের পড়েছে, আগে পড়বে। এমন একটা জায়গায় গ্যাপ পড়েছে যেটা সাবজেক্ট এবং ভার্ব দুইটারই আগে। তাহলে একটা বাক্যের মধ্যে বা একটা বাক্যাংশের মধ্যে যদি সাবজেক্ট ভার্ব দুইটাই দেওয়া থাকে এবং তারপরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে মিসিং কে? অবজেক্ট। সাবজেক্ট। সুতরাং আমাদের যদি কোনো সাবজেক্ট ভার্বের আগেও গ্যাপ থাকে বুঝতে হবে সেখানে অবজেক্টিভ ভার্সন ইউজ করতে হবে। এখন তাহলে আমরা কোনটা চুজ করব? অপশন এ হু এবং অপশন বি হুম। স্যার অপশন বি এখানে। অপশন বি হিয়ার। এনি কোশ্চেন? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আই থিঙ্ক নট। কোশ্চেন আনসারের ক্ষেত্রে ঠিক তাই, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ওই বাক্যে যদি আলাদা কোনো সাবজেক্ট ভার্ব থাকে বুঝতে হবে যে এখানে হুম বসবে, অপশন বি। আর যদি কোনো সাবজেক্ট না থাকে শুধুমাত্র ভার্বের আগে গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে এখানে অপশন এ বসবে। এবার আমরা একটু আমাদের এক্সারসাইজে চলে আসি। প্লিজ নাম্বার 1, গ্যাপ কিসের আগে? স্যার ভার্বের আগে হু হবে। ভার্বের আগে। তাহলে এটা কি হবে? অপশন হু না বলে এ। তুমি অপশন হিসেবে বলো অপশন এ। জি স্যার। অপশন এ। সেকেন্ড ওয়ান, নাম্বার 2, এখানে গ্যাপ কিসের আগে? অপশন এ। ভার্বের আগে। তাহলে ভার্বের ভার্বের আগে। গ্যাপ থাকলে অপশন এ বসবে। নাম্বার 3, গ্যাপ কিসের আগে? সাবজেক্ট ভার্বের আগে। সাবজেক্ট ভার্ব দুইটাই আছে, উই নিয়ারলি কিলড। তাহলে সাবজেক্ট ভার্ব দুইটাই হুম। থাকলে সেখানে কি বসবে? অপশন বি, অবজেক্টিভ অপশন, অবজেক্টিভ ভার্সন বসবে। নাও নাম্বার 4 টু রেস্ট অফ দ্য থিংস। স্যার এটাও বি হবে। বাকিগুলো সব একসাথে করে ফেলো 16 পর্যন্ত, 4 to 16 কি করব স্যার? সলভ করো। হ্যাঁ জি স্যার। সলভ করো 4 to 16। স্যার 11 তো কোনো কিছু লেখা নাই। 11 না, তো 11তে হচ্ছে এই যে এখানে মূলত কাইলের পরে গ্যাপটা হবে, অনেকগুলো ফন্টের কারণে এরকম হয়ে যায়। কাইলের পর গ্যাপ হবে আমার মাউসের কার্সরটা যেখানে, এই জায়গাটাই। শেষ। জি স্যার। ওকে। স্যার 8 নাম্বারটা নিয়ে একটু কনফিউশন। 8 নম্বরটা নিয়ে দাঁড়াও, সবগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা লাস্ট ডেতে তোমাদের অ্যাটেন্ডেন্স আমি কিভাবে নিয়েছিলাম মনে আছে? স্যার রোল কল করছিলেন।
দুই জায়গায় দুই ফাইল থাকাই মানে এই সেমিস্টারটা মোটা গুছিয়ে উঠতে পারতেছে না, কেমন জানি সব। স্যার আমাদেরও সেম অবস্থা, এক্সাম হবে অফলাইনে আর ক্লাস হবে অনলাইনে। এইদিকেও মানে এমন একটা ঝামেলা, মানে একটা পর একটা প্রোগ্রাম দিয়ে রাখছে, কোনো কিছুই একটু ব্যক্তিগত ব্যস্ততা মানে সব দিকেই পুরো অগোছালো একদম একটা জিনিস। সিএসসি কার্নিভালের মধ্যে কেমন কোনো ইয়ে আছে? আমার জি স্যার। না, আমার সিএসসি কার্নিভালে কোনো পার্টিসিপেশন নেই। আমি ইয়েতে যাবো অবশ্য ওই দিন। তোমাদের প্রোগ্রাম কবে, 5, 6, 7 না? সিএসসি কার্নিভাল হ্যাঁ, স্যার আমি ঠিক বলতে পারলাম না। তোমাদেরকে স্যার 5, 6, 7 তোমাদের রাখে নাই প্রোগ্রামে? বলছিল এমনিতে নোটিশ দিছে, পরে এগুলোতে পার্টিসিপেট করি না আমি, আর অনেকে দেখলাম যে এটার ব্যাপারে কোনো ইয়ে নাই, তাই মানে তারপরে আমি আর জানি না আর কি। আচ্ছা আচ্ছা, 5, 6, 7 হয়তো বা। ওকে, number 1, number 2, number 3, number 4, yes. Number 4, gap is before subject and verb, so we need বি। object B, option B. Number 5, gap বি। is before subject and verb again, so it should be B. Number এ। 6, it should be A, because the gap is before only verb, we need only subject, so option A. Number 7, gap is before the verb, এ। option A. Number 8, it is option B, because স্যার the gap is একটু before বুঝাই দিন। subject and verb. কেন দেখো, grandma ফ্রেডি। dash Freddy loves despite her bad taste in clothing. Grandma দাদিমা যার despite her bad taste in clothing, যার কাপড় চোপড়ের রুচি খুবই খারাপ, তো এ সত্ত্বেও ফ্রেডি তাকে অনেক ভালোবাসে। ফ্রেডি লাভস হুম, ফ্রেডি কাকে ভালোবাসে? গ্র্যান্ডমাকে। গ্রান্ডমাকে ভালোবাসে। তাহলে এখানে হচ্ছে হুম, এটা সঠিক উত্তর হচ্ছে হুম। হুম ফ্রেডি লাভস, যেহেতু এখানে ফ্রেডি সাবজেক্ট এবং তার ভার্ব হচ্ছে হুম লাভস, তাহলে আমাকে এখানে কোন অপশনটি বসাতে হবে? অপশন বি। অবজেক্ট বি, মানে অবজেক্টিভ অপশন বসাতে হবে, দ্যাট ইজ অপশন বি, হুম। Number 9, it is definitely স্যার option এ। A, who believes. Number 10, এ। it is option A definitely, because the gap is before subject, only verb, before only verb will take. Number 11, স্যার অপশন বি। B, gap is before subject and verb, so it should be whom, option B, sorry, option B. Number 11, number 12, এ gap স্যার। is before the verb, so it should be option A, we need subjective expression, who hates. আমি কিন্তু একটু স্পিডে যাচ্ছি, বাকিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? Who hates. Number 13, এ স্যার। A, কেন বলো তো? স্যার এখানে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই, তাই, আচ্ছা ঠিক আছে, ভার্বের আমি আগে ইয়ে করা হয়েছে। স্কুবি উইল অ্যাটেন্ড, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে তুমি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দাও। নাম্বার 13 এর সেন্টেন্সটাকে, আমি যে সেন্টেন্সটা লিখেছি স্কুবি উইল অ্যাটেন্ড, এটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করো উইল তাহলে কি হবে? স্কুবি, না উডেন স্কুবি। না, পাস্ট করার দরকার নেই, মানে ভয়েস চেঞ্জ না, এটা হচ্ছে মানে এটাকে আমরা ইন্টারোগেটিভ করছি, উইল ইজ নট ইট, এরকম হওয়া উচিত নাই? বিষয়টা কেমন না, যে উইল স্কুবি অ্যাটেন্ড, তাহলে তুমি যদি উইলটা সাবজেক্টের আগে নিয়ে আসো, তার মানে কি যে এখানে সাবজেক্ট নেই? জি স্যার আছে, এটা লক্ষ্য করি নাই স্যার, কম এক্স্যাক্টলি, হবে। কারণ এই সেন্টেন্সটা শেষে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে। It is an interrogative sentence, so the subject is not missing here, the subject is here. With whom will Scooby attend? The right answer should be whom, WHOM. এটা কিন্তু একটা ট্রিক্স, বাক্যের মধ্যে এরকম এটা জি খুব স্যার, সিম্পলি, কিন্তু তুমি শুধু উইল দেখলে কিন্তু ভুল করবা, কারণ সাবজেক্টটা দেখি সেন্টেন্সটা, নাই স্যার। ইয়েস এক্স্যাক্টলি, সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং এখানে সাবজেক্টের আগে অক্সিলারি রয়েছে, তার আগে হচ্ছে আরেকটা হুম ব্যবহার করা হয়েছে, মানে অবজেক্টিভ ভার্সন ইউজ করা হয়েছে। কারো কোনো কনফিউশন আছে কিনা এই সেন্টেন্সটাতে অন্যদের? I না think স্যার। not. Okay. Number 14, স্যার এ। A. Number 14, who is Pete? We need the subjective version, A. Number 15, স্যার বি। B. Whom she found. Number 16, এ। again wrong.
এগুলো হচ্ছে স্পিড ব্রেকার। জি ঠিক স্যার, আছে, হুম উইল ইউ। হুম জি স্যার, উইল ইউ কি হবে? ইনভাইট টু ডিনার দিস স্যাটারডে, মানে এখানে সাবজেক্ট কে? স্যার ইউ। ইউ। ইউ হচ্ছে এখানকার সাবজেক্ট, তাহলে ভার্ব হচ্ছে ভার্ব উইল আছে, ইনভাইট, তাহলে উইল সাবজেক্ট ভার্ব ইনভাইট। জি কোনোটা স্যার। কিন্তু এখানে মিসিং নেই, দুইটাই আছে। দুইটা থাকার কারণে এখানে শুরুতে সো বসবে দ্যাট অবজেক্টিভ মিন্স ভার্সন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ডেফিনেটলি ইট আমার ইজ এন হুম ইউজ ইন্টিগ্রেটিভ করতে সেন্টেন্স, হবে। এক্স্যাক্টলি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে যে হুম ব্যবহার করতে হবে কিনা সেটা কনফার্ম না। কারণ দেখো ইন্টিগ্রেটিভ হইলেই কিন্তু হুম হবে না, যেমন তুমি এখানে স্যার নাম্বার এই 9টা দেখো, ক্লিকগুলো মেইনলি ইন্টারোগেটিভ এর মধ্যে থাকে বেশি আর কি। এই নাম্বার 9টা দেখো, এখানে কি হয়েছে নাম্বার 9-এ? এটা তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে সরাসরি সাবজেক্ট ভার্বের আগে গ্যাপ রয়েছে, এজন্য আমরা হু ব্যবহার করেছি অপশন এ। এটা স্যার কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন হিসেবে, এটাও ডাব্লিউএস কোশ্চেন হিসেবে নাম্বার 13, এটা রিলেটিভ প্রোনাউন না, এটা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসেছে, মানে কিন্তু আম, এইখানকার ফরম্যাটটা হচ্ছে নাম্বার 13 বা নাম্বার 16, এখানে সাবজেক্ট ভার্ব দুইটা দেওয়া আছে তবুও তার আগে গ্যাপ, তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ইউ সাবজেক্ট এবং উইল ইনভাইট ভার্ব, তুমি কাকে ইনভাইট করবে সেটা বোঝানো হয়েছে। হুম উইল জি ইউ স্যার। ইনভাইট টু ডিনার ফর দিস স্যাটারডে, সো দ্য রাইট আনসার শুড বি হুম, অপশন বি। বি। নাম্বার 17, ডেফিনেটলি হুম, এ স্যার। whom she wished, না option B, option B. We need স্যার, the হুম। objective version হুম because বি। there is a subject and verb, she wished, she subject wished verb, সাবজেক্ট ভার্ব দুইটাই দেওয়া রয়েছে, তাহলে অবজেক্টিভ ভার্সন বসবে এবং সেটা হবে অপশন বি, whom she wished. নাম্বার 18, ও এ। হবে। option A, who enters, because this is a subjective version, who enters. Number 19, এ স্যার। A, who tailgates, অপশন এ, হু tailgates. সো এখানে ভার্ব রয়েছে tailgate, who tailgates so closely. tailgating মানে হচ্ছে একটা গাড়ির পিছে পিছে আরেকটা গাড়ি চালানো, মানে একদম ক্লোজলি আর কি, যে যে কোনো সময় ঠাস করে বেঁধে যাবে এরকম একটা অবস্থা, এটা বলে বলা হয় tailgating. তাহলে অপশন এ, নাম্বার 19, অপশন এ, হু tailgates. নাম্বার 20, স্যার বি। অপশন বি, whom, we admire, objective version, number 20. Done? Any question? Okay. এগুলো একটু ইজি আছে। হ্যাঁ এগুলো ইজি, হ্যাঁ এর পরে যেটা আছে সেটাও একই রকম, এক্সারসাইজ নাম্বার 4 যেটা রয়েছে সেটাও অলমোস্ট একই রকম, হুএভার এন্ড হোমএভার। ঠিক আগে আমরা যেটা পড়েছি ওরকম, শুধু পার্থক্যটা হচ্ছে হু যেটা রয়েছে এটা হলো সার্টেইন, আর হুএভার যেটা রয়েছে এটা আনসার্টেইন। যেরকম ধরো একটা এক্সাম্পল যদি বলি, আই নো দ্য পারসন হু ইজ এ ডক্টর, ওকে, এটা সার্টেইন, তুমি ওই ব্যক্তিকে চেনো, কিন্তু এরকম কখনো বলা যাবে না আই নো দ্য পারসন হু এভার ইজ এ ডক্টর, এরকম বলা যায় না। হুইএভার ক্যান ডাজ দ্য ওয়ার্ক, সরি হুইএভার ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কেউ কাজটি করতে পারে। এখানে এই হুইএভার শব্দটা আনসার্টেনটি মিন করার জন্য এসেছে, যে অনির্দিষ্ট কেউ, কিন্তু হু যদি তুমি শুধুমাত্র হু ব্যবহার করো তখন এটা হচ্ছে একটা সার্টেন, এক নির্দিষ্ট একটি ব্যক্তিকে বোঝাবে। যেমন হুম, তুমি যদি হুম বলো তাহলে এটা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু যখন তুমি হুমেভার বলবা তখন অনির্দিষ্ট কেউ, আনসার্টেন, লাইক এরকম যে ইউ ক্যান চুজ হুমেভার ইউ ওয়ান্ট, যাকে ইচ্ছা তাকে তুমি পছন্দ করতে পারো। ইউ ক্যান চুজ হুমেভার ইউ ওয়ান্ট, এখানে হুমেভার ইউ ওয়ান্ট বলতে যে কেউ হতে পারে, তুমি যাকে খুশি তাকে পছন্দ করতে পারো, যে ইচ্ছা সে, আর একটা হচ্ছে যাকে খুশি তাকে। এটা হচ্ছে এই দুইটার মধ্যে মূলত বেসিক ডিফারেন্স, কিন্তু তাদের মধ্যে কোনো গ্রামাটিক্যাল ডিফারেন্স নেই। I mean, whoever it will work as the subject like who, and whomever it will work as the object. When the gap is before the verb, you have to use option A, whoever, and when gap is before the subject and verb, then you have to use the objective version, whomever. একই রকম আগেরটার মতোই, হু এবং মানে whoever, সরি হু এবং হুম যেমন ব্যবহার করেছে এখানেও ঠিক তাই। নো, গো ফর দ্য এক্সারসাইজ নাম্বার 1, এখানে গ্যাপ কিসের আগে? স্যার ভার্বের আগে ভার্বের আগে, হুয়েভার। তাহলে ভার্বের আগে বসলে এখানে সাবজেক্টিভ এক্সপ্রেশন বলবে অপশন এ। সেকেন্ড অন, নাম্বার 2, এটা এখানে গ্যাপ কিসের আগে? একটা ভার্বের আগে, স্যার ভার্বের আগে তাহলে অপশন এ। এখানে সাবজেক্টিভ এক্সপ্রেশন বলবে অপশন এ। নাম্বার 3, এখানে গ্যাপ কিসের আগে? আউট নাকি এটা এখানে টেডি এক্স্যাক্টলি পিক্সটা টেরি কি স্যার? পিক্স, টেরি পিক্স, টেরি একটা নাম, একজন ব্যক্তি, যেহেতু ক্যাপিটালাইজ তার মানে ওটা একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। পিক্স এটা স্যার হচ্ছে এটা তার ভার্ব, হুয়েভার হবে তাহলে অপশন এ। সাবজেক্ট এখানে সাবজেক্ট রয়েছে নাম্বার 3 তে, এখানে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই রয়েছে, দুটো টেরি সাবজেক্ট এবং পিক্স হচ্ছে ভার্ব। স্যার তাহলে অপশন সাবজেক্ট এবং ভার্ব বি দুইটাই যদি থাকে তাহলে সেখানে কি বসবে? অবজেক্টিভ ভার্সন, এন্ড দ্য রাইট অপশন ইজ অপশন হুমেভার। বি, whomever. Like number 4 to rest of the things, please do it. 4 থেকে 15 পর্যন্ত করে ফেলো।
আমাদের ক্লাস টেস্ট কবে যেন? ক্লাস টেস্ট নিয়ে কিছু বলছিলেন মনে তো মনে হয় বলছিলাম শুনি নাই। সামনের সপ্তাহে বৃহস্পতিবারে বোধহয়। স্যার 9 তারিখে বলছিলেন। 9 তারিখে বলছিলাম নাকি 11 তারিখে বলছিলাম? সরি, সু- 4 তারিখ, সু- 4 তারিখ, 4 তারিখে ছিল। আগামী বৃহস্পতিবার ছিল যে। না স্যার, আপনি বলছেন চাইলে মানে 4 তারিখ নেক্সট। অথবা 9 তারিখ, যে কোনো একটা নেওয়া যাবে আর কি। তোমরা হ্যাঁ, অনেকে আবার বলছিল যে 4 তারিখ, 9 তারিখে। আচ্ছা ঠিক আছে, 9 তারিখে হোক, সমস্যা নেই। স্যার 9 স্যার তারিখে আট আমাদের নাম- আট- আছে স্যার। ক্লাস টেস্ট আছে। জি স্যার, 4 তারিখের কথা বলছিলেন আপনি। 4 তারিখের কথা বলছিলাম সোফার, আমার যতদূর মনে হচ্ছে। তবে তোমরা চাইলে 12 তারিখে দিতে পারো আর কি। সরি, 12 তারিখ বলছি, 11 তারিখে দিতে 4 পারো। তারিখে ভালো হবে, 12 থেকে 4 তারিখে ভালো হবে, কারণ পরে স্যার আরো কয়েকটা এক্সাম আছে। আচ্ছা, তাহলে আগামী বৃহস্পতিবারে দিয়ে দেবো, টাইম নিয়ে লাভ নেই। কারণ ওটা খাতা দেখবো তো, একটু দেখে আবার জি তোমাদের স্যার, দেওয়া reply যায় দিব। স্যার। তোমাদেরকে আবার 4 রিপ্লাইও তারিখে দিব দিলে আমি। হবে। স্যার 9 তারিখে দিয়ে দেন স্যার, আগামী বৃহস্পতিবার। না, আগামী ভালো হবে বৃহস্পতিবার অনেক দেরি। 9 তারিখ না, ওটা 4 তারিখ, আগামী আরে বৃহস্পতিবার। তাড়াতাড়ি এক্সামটা হয়ে গেলে তো আর প্যারা থাকে না। তারপরে স্যার অনেকগুলো আছে ঝামেলা। আচ্ছা এরপরে ঠিক আছে স্যার, আমি খাতা 4 দেখবো, আবার তারিখে তোমাদেরকে থাকবে। একটু দেখাবো। তোমাদের, তোমরা একটু চেক করবা, আমার ভুল হবে, তোমাদের ভুল হবে, সেগুলো রিভিউ করবা। স্যার স্যার 8 নাম্বারটা একটু মিসিং সব আছে। বলবো। মিসিং নাই, ওখানে হচ্ছে কোন জায়গাটা সিটস এর আগে, সিটস। সিটস? আর লিসেনিং টেস্টটা যদি রাখতে পারি আমরা 11 তারিখে। লিসেনিং টেস্টের জন্য অবশ্য তোমাদের খুব একটা প্রিপারেশনে কিছু নাই। যদি আমি 9 তারিখে টপিকটা শেষ করতে পারি, তাহলে লিসেনিংটা রাখবো হচ্ছে 11 তারিখ। সিটিতে আমাদের কি 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 থাকবে? প্যারালালিজম আর ওয়ার্ড চয়েস, এই দুইটাই তো। এই দুইটা। যেমন গ্যাপ থাকবে, সিটিতে একটা পরে থাকবে, সিটিতে একটা থাকবে, শুধু প্যারালাল স্ট্রাকচার। সিটি শুধু একটা টপিকের উপর, সিটি 10 কিন্তু না 15তে 10 নম্বর, 20টা কোশ্চেন থাকবে, 10 নম্বর, প্রত্যেকটা 0.50 করে। অর্থাৎ গুগল ফর্মে তো 0.50 সেট করা যাবে না, ওখানে হচ্ছে 1 নম্বর করে থাকবে, বাট আলটিমেটলি ওটা রেজাল্ট পুরোটা আসার পরে ওটাকে 50% কনভার্টেড হবে আর কি। অর্থাৎ ওটা যদি মিড কথা বলতেছেন স্যার? হ্যাঁ, 10টা কোশ্চেন থাকবে স্যার, ওটা মিডে? না, আমি ক্লাস টেস্টের কথা বলছি, আগামী বৃহস্পতিবার যে ক্লাস টেস্ট আছে সেটা কথা বলছি। স্যার ওইটাতে তো স্যার শুধু প্যারালাল স্ট্রাকচার থাকবে, শুধু প্যারালাল স্ট্রাকচার থাকবে, আমি সেটাই বলছি, এবং সেখানে 20টা কোশ্চেন থাকবে 20টা প্যারালাল কোশ্চেন। স্ট্রাকচার থেকে। মানে 50% মার্কস কাউন্ট হবে আর কি, মানে 0.50 করে পার কোশ্চেন। ওকে, নাও মনে হয় শেষ পড়া, আমি সলিউশন দিয়ে দিই। নাম্বার 1, number 1, 2, 3, then 4. Whoever. Number 4, স্যার এ হবে। whoever. So it should be A. Number 5, it B. should be B. Whomever you wish. Number 4, A. Number 5, B. Number 6, বি। it should be B. Whoever she finds. Sorry, whomever she finds. B. Number 7, স্যার বি। B. Whomever she. Sorry, whomever she wants. পরেরটা স্যার এ হবে। Number 8, এ। A. Whoever sits. দেখো এখানে পরেরটা কিন্তু B। ঠিকই এই গ্যাপ শো করছে, বাট ওই মানে মার্কস করে দিলে শো করছিল না। নাম্বার 9, it should be B. option B. Whomever she reads. Number 10, এ। A. Whoever wanders. Number 7, number A। 11, এ হবে। স্যার এটা এ হবে। whoever needs. Number 12, এ। A. Whoever seasoned. পরেরটা B। Number 13, B. it should be B. Whomever he catches. So A. objective version বসবে। Number 14, A. Whoever talks. Whoever B. talks. 15 বি। Number 15, B. Whomever his professor recommends. Number 16, it should be option A. B। Whoever left. 16 ও আছে। 16, এটা লেফট, এটা তো হচ্ছে ওখানে আমি অবশ্য মাত্র 15 পর্যন্ত দেখেছিলাম।
16 হচ্ছে লেফট, এটা ভার্বের আগে হচ্ছে গ্যাপ স্যার এ থাকবে, হবে এ হবে whoever. Number 17 again the gap এ is before the verb, so it should be a, whoever used. Number 18 same, a, এ whoever is brave. Number 19 it is b, হবে স্যার বি হবে b হবে you want, whomever you want. And number 20 b, স্যার বি it should be b, whomever she places, she subject places verb, so it should be object, b. Number 20. Any question, any confusion? I think not. Okay, now we finished 4 exercises from word choice and we left 3. আমরা 3টা এক্সারসাইজ বাকি রেখেছি, 3টা হোপফুলি আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে। ওকে, সো এনি কোশ্চেন টিল নাও? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় না। আমি গুগল ক্লাসরুমে এখন একটা পোস্ট দিয়ে দিচ্ছি এক্সাম নিয়ে, ক্লাস টেস্ট নিয়ে। সবাইকে একটু তোমরাও বলে দিও যে ক্লাস টেস্ট আছে নেক্সট উইকে, মানে নেক্সট ক্লাসে। উফ, সারাদিন ক্লাস করে স্যার সিফাতের অবস্থা খারাপ হয়ে গেছে ক্লাস করে, মাথায় পানি ঢালতেছে। কয়টা থেকে শুরু করছো ক্লাস? স্যার 10টা থেকে স্যার। 10টা? তুমি তো ক্লাস করতেছ, এতে আমি 10টা থেকে এবো? ক্লাস ক্লাস আছে নিচ্ছি। স্যার। জি স্যার। আমিও ক্লাস নিচ্ছি, শুধু এই তো দুইটাই কঠিন, দুইটা কোনোটা আসলে খুব সহজ তা না। আচ্ছা, গত সপ্তাহে কি অবস্থা ক্লাসের? লাস্ট উইকে 21 তারিখে ক্লাস হয়েছে, 26 তারিখ, 28 তারিখে ক্লাস। ওকে, আমি বৃহস্পতিবারে ক্লাস নিছি না? গত বৃহস্পতিবারে। হুম, আচ্ছা, আজকে হচ্ছে কত তারিখ? 2। স্যার তাহলে আমাদের এক্সাম হচ্ছে 4 তারিখ হ্যাঁ, নেক্সট ক্লাস। ওকে, নাও রেসপন্স প্লিজ। লিসেনিংটা কবে হবে? লিসেনিংটা আগামী ক্লাসে জানাই, দেখি আমাদের টপিক শেষ করার উপর ডিপেন্ড করবে। ওকে, নাও রেসপন্স প্লিজ। মোহাম্মদ বেলাল, possibly absent. Then Manan Khan, absent. Shariful Islam, Jubaid Pathan, Yasin Hussein. Yes, sir. Okay, Sheikh Shahriar Rumi. You can take leave after the presence. Then Manush Majumdar, absent. Then Mustaq Shahriar, absent. Arif Anjum, absent. Ashrafuddin. Yes, sir. Okay, Rakibul Hassan, Rakib, absent. একটু 1 মিনিট। ওকে, প্রভা, মেহরুনিসা প্রভা। প্রেজেন্ট স্যার। ওকে, রাকিব তো ছিল না? রাকিব possibly absent. মেহরুনিসা প্রভা present. Then Rafi Islam. Yes, sir. Okay. Monjurul Islam Hasib. Yes, sir. Okay. Abu Bakr Siddiq. Present, sir. Rizwan Islam. Present, sir. Then Shakwat Hussain Farabi. Present, sir. Taklain Ahmed. Present, sir. Sajjad Amin. Present, sir. Tariq Hassan. Mehdi Hassan. Raisul Islam. Mohidul Islam Bijoy. Mansur Alam Murad. Yes, sir. Mamun Khan. Present, sir. Then Raihan Naim. Present, sir. Arman Akand. Yes, sir. Sifatul Islam. Present, sir. Shuchana Akhtar Chandni. Yes, sir. Janatul Said Prince. Nahid Islam Shadin. প্রেজেন্ট স্যার। Kausar Ahmed. Yes, sir. Then Shayan Kundu. Manik Sheikh. Yes, sir. Ahsanul Habib. Iftikhar Ahmed Shahriar. Sorry, Shishir. Iftikhar Ahmed Shishir, absent. Then Yasin Present, sir. Arafat. Present, sir.
শিশির অ্যাবসেন্ট আছো? শিশির, ইয়াসিন আছো না? ইয়াসিন আরাফাত, স্যার আসিফ স্যার, শিশির আসিফ স্যার। শিশির আছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। দেন অয়ন, ইফতেখার আহমেদ অয়ন, Yes, sir. ওকে। মাহমুদুল হাসান, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ জামিল, Present, sir. সাগর বিশ্বাস, Yes, sir. ওকে। এনিওয়ান লেফট? আর কেউ বাকি আছেন? স্যার 201 স্যার 85 স্যার 326 201 ব্যাচে 326। আচ্ছা, মেহেদি হাসানেরটা একটু আগে দিই। 85 মেহেদি হাসান, রাইট? জি স্যার। এতক্ষণ কই ছিলে? স্যার সাউন্ড আসে নাই স্যার। মানে আমি ডাকি নাই নাম? জি না স্যার, আমি শুনি নাই স্যার, আমি প্রস্তুত ছিলাম। আচ্ছা ওকে, আমি মিস করতে পারি। আর Sir, 134. This is sir 2134. ওয়েট, 326 শাহরিয়ার রুমি, রাইট? জি স্যার। ওকে। আর একজন কে ছিল একটু আগে বললে? 2134. 2134, sir. 34 কোন ব্যাচে তুমি? Sir, এই বেচে হইতে স্যার 2 মানে তোমার এই ব্যাচ This নাম্বারটা section. বলো। 201 নাকি 211? 211, sir. 21134, রাইট? কি নাম Yes, sir. বললে? Abdullah Al Jamil. আব্দুল্লাহ আল জামিল 134। Yes, sir. ওকে ওকে, তোমারটা দিয়েছি তো? হ্যাঁ, তোমারটা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ অল, সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।